নিউ ইয়র্ক সিটি যে শহরটা কখনো ঘুমায় না, সেখানে এমন এক রাজনৈতিক ওলটপালট ঘটল যা নিয়ে এখন পুরো আমেরিকা কথা বলছে। ভাবা যায়, সব বড় বড় নামকরা নেতাদের হারিয়ে শহরের মেয়র হলেন মাত্র ৩৪ বছরের এক তরুণ। আর তার আগের পরিচয় কি ছিল জানেন? একজন র্যাপার। তো কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনাটা? চলুন আজকের পর্বে এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। শুরু করা যাক বিজয়ী মেয়রের নিজের কথা দিয়েই। তার এই একটা কথাই কিন্তু সব বলে দিচ্ছে। তার লক্ষ্যটা শুধু নিউ ইয়র্কের মেয়র হওয়া ছিল না, তিনি চেয়েছিলেন এই শহরটাকেই জাতীয় রাজনীতির একটা নতুন রণক্ষেত্রে পরিণত করতে। এই যে একটা বড় স্বপ্ন, এটাই কিন্তু পুরো খেলার শুটটা ঠিক করে দিয়েছে। তো চলুন সবার আগে নির্বাচনের রেজাল্টটা একটু দেখে নিই, তাহলেই বোঝা যাবে এই জয়টা আসলে কতটা বড়। এটা কিন্তু কোনো সাধারণ জয় ছিল না, বলতে পারেন একটা রাজনৈতিক ভূমিকম্প। নিউ ইয়র্কের কয়েক দশকের যে চেনা সিস্টেম, সেটাকে একবারে নাড়িয়ে দিয়েছে এই ফলাফল। শুধু সংখ্যাগুলোর দিকে তাকান। জোহরান মামদানি যে শুধু জিতেছেন তাই না, তিনি একা ৫০% বেশি ভোট পেয়েছেন। আর তার বিরুদ্ধে কে ছিলেন? অ্যান্ড্রু কুয়োমো, রাজ্যের প্রাক্তন গভর্নর, বিশাল বড় নাম। তাকে এত বড় ব্যবধানে হারিয়ে দেওয়ার মানেটা কি বলুন তো? এর মানে হলো নিউ ইয়র্কের মানুষ শুধু একটা বদল চায়নি, তারা পুরো সিস্টেমের বিরুদ্ধেই একটা শক্ত বার্তা দিয়েছে। আর এই জয়টা শুধু রাজনৈতিক না, এটা রীতিমতো ঐতিহাসিক। মানে তিনি নিউ ইয়র্কের ইতিহাসে একসাথে অনেকগুলো নতুন পাতা খুলছেন। শহরের প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় মেয়র, আর গত কয়েক জেনারেশনের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র। এই জয়টা আসলে শহরটার যে বৈচিত্র্য, তারই একটা নতুন প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হলো, কে এই জোহরান মামদানি? নির্বাচনের রেজাল্ট তো আমরা দেখলাম, কিন্তু এই যে মানুষটা, যিনি এত বড় একটা অসাধ্য সাধন করলেন, তিনি আসলে কে? চলুন তার একদম অন্যরকম আর ইন্টারেস্টিং অতীত জীবনটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, যা দেখছেন ঠিকই দেখছেন। রাজনীতিতে আসার আগে তার নাম ছিল মিস্টার কার্ডামম। হিপ-হপ দুনিয়ায় এই নামে তিনি পরিচিত ছিলেন। ভাবুন একবার, আজকের রাজনীতিবিদ আর সেদিনের র্যাপার, দুটো পরিচয়ের মধ্যে পার্থক্যটা আসলেই চোখে পড়ার মতো। তার জীবনের গল্পটাও কিন্তু দারুণ। জন্ম উগান্ডার কাম্পালায়। তার মা কিন্তু বিখ্যাত ফিল্মমেকার মীরা নায়ার। মাত্র ৭ বছর বয়সে তিনি চলে আসেন নিউ ইয়র্কে। তো এই শহরে একজন ইমিগ্রেন্ট হিসেবে বড় হওয়া, তারপর হাউজিং কাউন্সিলর হিসেবে গরিব মানুষদের উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করা, এই অভিজ্ঞতাগুলোই তাকে রাজনীতিতে ঠেলে দিয়েছে। মানে তার পলিসিগুলো কোনো বই পড়ে তৈরি হয়নি, হয়েছে একেবারে মাটি থেকে, মানুষের সাথে কাজ করতে করতে। তার পলিটিক্যাল কেরিয়ারের গ্রাফটা একবার দেখুন, কি সাংঘাতিক গতি! এই তো ২০২০ সালে তিনি প্রথম স্টেট অ্যাসেম্বলিতে জিতলেন, সেটাও একটা রেকর্ড ছিল। আর মাত্র ৪ বছরের মাথায় ২০২৪-এ সোজা মেয়র পদে লড়ার ঘোষণা। ১ বছরের মধ্যে ডেমোক্রেটিক প্রাইমারিতে এমন এক ঐতিহাসিক জয় তুলে নিলেন, আর এখন তো তিনি মেয়র। ভাবা যায়, মাত্র কয়েকটা বছরে রাজ্য অ্যাসেম্বলি থেকে সোজা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল শহরগুলোর একটা নেতৃত্বে। এক কথায় অবিশ্বাস্য। কিন্তু আসল প্রশ্নটা হলো, তিনি এটা করলেন কিভাবে? কোনো বড় রাজনৈতিক পরিবার থেকে আসেননি, হাতে বিশাল ফান্ডও ছিল না। তাহলে কিভাবে তিনি এত বড় বড় নেতাদের দুর্গ ভেঙে দিলেন? এর পেছনে ছিল একদম গ্রাসরুট লেভেলের একটা নিখুঁত স্ট্র্যাটেজি আর মডার্ন ক্যাম্পেনিংয়ের একটা দারুণ মিশ্রণ। চলুন সেই স্ট্র্যাটেজিগুলোই এবার একটু খুঁটিয়ে দেখা যাক। ব্যাপারটা বুঝতে হলে দুই পক্ষের ক্যাম্পেইনটা পাশাপাশি রাখতে হবে। দেখুন, একদিকে মামদানি ফোকাস করলেন মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে, মানে জীবনযাত্রার খরচ কিভাবে কমানো যায়। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে এই মেসেজটা দারুণভাবে পৌঁছেছে। আর অন্যদিকে তার বিরোধীরা, অ্যান্ড্রু কুয়োমোর মতো হেভিওয়েট নেতা যৌন হয়রানির মতো সিরিয়াস অভিযোগে ডুবেছিলেন। এই যে একটা পরিষ্কার পার্থক্য, এটাই ভোটারদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ করে দিয়েছিল। তারা একজন ক্লিন ইমেজের নতুন নেতা খুঁজছিল। শুধুমাত্র এই একটা সংখ্যাই দেখুন, প্রায় ৫০ লাখ ইনস্টাগ্রামে তার ফলোয়ার। এই বিশাল সংখ্যার মাধ্যমে তিনি সরাসরি ইয়াং জেনারেশনের কাছে তার কথা পৌঁছে দিতে পেরেছেন। পুরনো দিনের প্রচারণার মাধ্যমে যা করাটা একরকম অসম্ভব ছিল, সোশ্যাল মিডিয়া সেটাকেই সম্ভব করে দিয়েছে। অবশ্যই শুধু স্ট্র্যাটেজি দিয়ে তো আর এত বড় নির্বাচন জেতা যায় না, এর জন্য একটা পরিষ্কার ভিশন লাগে। তো মামদানির সেই ভিশনটা কী ছিল? তিনি নিউ ইয়র্ককে কেমন দেখতে চান? চলুন এবার তার রাজনৈতিক আদর্শ আর সেই সব প্রতিশ্রুতির দিকে তাকানো যাক, যা শহরের লাখ লাখ মানুষকে তার দিকে টেনে এনেছে। তার প্ল্যাটফর্মটা বুঝতে হলে এই টার্মটা বোঝা খুব জরুরি। তিনি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। সহজ কথায় এর মানে কি? এর মানে হলো, তিনি চান অর্থনীতিতে সামাজিক মালিকানা বাড়ুক, সরকারি পরিষেবা আরও শক্তিশালী হোক, যাতে সবার মধ্যে একটা অর্থনৈতিক সমতা আসে। তবে এই সবই হবে একটা গণতান্ত্রিক সিস্টেমের ভেতর থেকেই। এটা তার সবচেয়ে বড় আর দাদিন অর্থনৈতিক প্রস্তাবগুলোর একটা।
ভাবুন, ঘন্টায় $30 মিনিমাম ওয়েজ। এই একটা প্রতিশ্রুতি শহরের খেটে খাওয়া মানুষদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছে। তার পুরো প্ল্যাটফর্মের মূল কথা একটাই, নিউ ইয়র্ককে আবার সাধারণ মানুষের নাগালের মধ্যে ফিরিয়ে আনা, মানে শহরটাকে আবার অ্যাফোর্ডেবল করে তোলা। কিভাবে? যেমন সিটি বাস ভাড়া ফ্রি করে দেওয়া, সবার জন্য সরকারি চাইল্ড কেয়ার সিস্টেম চালু করা, বাসা ভাড়া বাড়ানো বন্ধ করা, এমনকি খাবারের দাম কমাতে সরকারি মুদির দোকান খোলা। এই সবগুলো আইডিয়া কিন্তু ওই একটাই বড় লক্ষ্যের অংশ। এখন কথা হচ্ছে, এই যে নিউ ইয়র্কে এত বড় একটা ঘটনা ঘটল, এর প্রভাব কি শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ? একদমই না। চলুন দেখি জাতীয় রাজনীতিতে এই জয়ের ঢেউটা কিভাবে আছড়ে পড়ছে। জাতীয় লেভেলে প্রতিক্রিয়াটা কিন্তু একদম দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে বার্নি স্যান্ডার্স, আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজের মতো প্রোগ্রেসিভ নেতারা এই জয়কে দারুণভাবে সেলিব্রেট করছেন, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তাকে সরাসরি কমিউনিস্ট বলে দিয়েছেন। এই দুই ধরনের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায় মামদানির এই জয় জাতীয় রাজনীতিতে কতটা বড় সড় নাড়া দিয়েছে। আর তার সবচেয়ে বড় সমালোচক ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন দেখুন। জয়ের পর মামদানির ভাষণের প্রতিক্রিয়ায় তিনি শুধু লিখেছেন, এবং এভাবেই শুরু হলো। এই ছোট্ট কথাটা কিন্তু অনেক কিছু বলে দেয়। এটা একটা নাটকীয় টেনশন তৈরি করেছে, আর এটা পরিষ্কার যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে মামদানি একটা বিশাল আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছেন। তো সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাওয়া যাক, জোহরান মামদানির এই যে অবিশ্বাস্য জয়, এটা কি শুধুই নিউ ইয়র্কের একটা আলাদা গল্প, নাকি এটা আমেরিকার অন্যান্য শহরগুলোর ভবিষ্যতের একটা ছবি দেখাচ্ছে? হতে পারে এটা দেশজুড়ে প্রোগ্রেসিভ রাজনীতির উত্থানেরই একটা বড় ইঙ্গিত। উত্তরটা কি হবে সেটা হয়তো সময় বলে দেবে।